জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি তৌহিদুর রহমান। জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্যে আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বিকেল ৩টায় উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর বিকেল ৫টায় সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বইমেলা। ভাষার মাস জুড়ে এই বইমেলা হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। বইমেলার অংশ নিয়েছে ৭০৮টি প্রকাশনী প্রতিষ্ঠান, যার মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে থাকছে ১৯৯টি এবং সোহরাওয়ার্দী উদ্যানে ৬০৯টি। এছাড়াও থাকবে ৩৭টি প্যাভিলিয়ন ও ১৩০টি লিটল ম্যাগাজিন স্টল। থাকছে জুলাই চত্বরও। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা। আর ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে উদ্বোধনী অনুষ্ঠান। বিশেষ অতিথি সংস্কৃতি উদ্বোধনী উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। আজ থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিনের পর্যটন ভ্রমণ। এ সময় পর্যন্ত কোনো পর্যটনবাহী জাহাজ সেন্ট মার্টিনে চলাচল করবে না। এর আগে এবার পর্যটন মৌসুমে সেন্ট মার্টিন ভ্রমণে নানা বিধিনিষেধ আরোপ করে সরকার। নভেম্বরে পর্যটকরা দ্বীপ ভ্রমণের সুযোগ পেলেও রাত্রি যাপনের অনুমতি মেলে শুধু ডিসেম্বর জানুয়ারিতে। এছাড়া সরকারি নির্দেশনায় বলা হয়েছিল প্রতিদিন মাত্র ২০০০ পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবে। নিতে হবে ট্রাভেল পাস। ভ্রমণের সময় পর্যটকরা নিতে পারবে না প্লাস্টিক জাতীয় পণ্য। এদিকে দ্বীপে পর্যটন সংখ্যা ও মৌসুম সীমিত করায় ক্ষতির মুখে পর্যটন সংশ্লিষ্টরা। তাদের অভিযোগ, মাত্র ২ মাসের আয় দিয়ে সারা বছর চলা সম্ভব না। এমন অবস্থায় অন্তত ফেব্রুয়ারি মাস পর্যন্ত সেন্ট মার্টিন উন্মুক্ত রাখার দাবি দ্বীপের বাসিন্দা ও ব্যবসায়ীদের। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার কোনো ইতিবাচক সাড়া না পেলে বিকেল ৪টার পর রাজধানীর উত্তর সিটিতে ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এই কর্মসূচির নাম ঠিক করা হয়েছে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি। তিতুমির কলেজ শিক্ষার্থীদের নতুন কর্মসূচির রেল ও সড়কপথ অবরোধ করা হতে পারে। এদিকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে টানা চতুর্থ দিনের মতো অনশন কর্মসূচি পালন করছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনরতরা বলেছেন, ব্লকেট পাশাপাশি চলবে অনশনও। তবে বিশ্ব ইজতেমা চলায় মুসল্লিদের ভোগান্তির বিবেচনায় রোববার ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মসূচি শিথিল থাকবে। অনশনে অসুস্থ দুজনকে শুক্রবার রাতে ও আর একজনকে আজ সকালে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এখন রাস্তা ব্লক না, আমরা অনশন চালিয়ে যাচ্ছে দাবি আদায় না হওয়া পর্যন্ত। আমরা অনশনে বসেছি, সেই সাথে আজ বিকাল ৪টার ভিতর রাষ্ট্র যদি আবার তাদের সিদ্ধান্ত না জানায়, আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি থাকবে। সেই সাথে এটা পরবর্তীতে দক্ষিণে এবং পুরো বাংলাদেশও ছড়িয়ে যাবে। শেখ হাসিনার আমলের মতো অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যা সংঘটিত হলে থাকলে জাতি হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনের ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচালনায় সভায় কুমিল্লায় সম্প্রতি যুবদল কর্মীকে হত্যার প্রসঙ্গে তিনি একথা বলেন। প্রতিটি মন্ত্রণালয়ের যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা করে কমিটি দেয়, তাহলে রাষ্ট্রের কাঠামো এলোমেলো হয়ে যাবে এবং ব্যবসায়ীরা ছাত্রদের পেছনে টাকা নিয়ে ঘুরতে থাকবে বলেও জানান তিনি। শেখ হাসিনা পতন মানতে পারছে না ভারত, তাই এখনও নানা ষড়যন্ত্রের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে দেশটি। সকল ষড়যন্ত্র রুখে দিতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপির এই নেতা। কিন্তু আমরা তো কেউ ক্ষমতার শেয়ার চাই না। এখন বৈষম্য বিরোধী ছাত্ররা তারা পতনের পর তারা কি রকম দেশ চায় এবং সর্বপ্রথম হচ্ছে তারা এই দেশের শিক্ষানীতিকে কিভাবে গড়ে তুলবে, সেইটা তো হচ্ছে তাদের কাজ। এখন বৈষম্য বিরোধী ছাত্ররা যদি প্রতিটা মিনিস্ট্রিতে একটা করে কমিটি করেন, তাহলে এইটা একটা রাষ্ট্রের যে ফাংশনাল একটা যে মানে আর্টিকুলেটেড যে একটা রাষ্ট্র, সে রাষ্ট্র তো হবে না।
এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। বয়ান জিকিরের মুখর টঙ্গীর ইজতেমা ময়দান ৫৮তম আয়োজনের প্রথম পর্বের দ্বিতীয় দিনে ইবাদত বন্দেগীতে মশগুল দেশ বিদেশের লাখো মুসল্লি। ফজর নামাজের পর ময়দানে শুরু হয় আমল। এদিন মূল মঞ্চ থেকে তাবলিগ জামায়াতের মূলনীতির ওপর আকীদা সুদৃঢ় করতে গুরুত্ব তুলে ধরা হয়। আম বয়ান করেন পাকিস্তানের মাওলানা খুরশেদ, পরে তালিমের আমল চলে খিত্তায়। এরপর দুপুরে বয়ান করেন ভারতের মেহমান মাওলানা ইব্রাহিম দেওলা। এ সময় মাদ্রাসার ছাত্রদের জন্য আলাদা করে হেদায়েত ও নসিহতমূলক বাণী প্রচার করেন ভারতের আরেক মাওলানা আকবর শরীফ। আগামীকাল সকাল ৯টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। দুনিয়া ও আখিরাত উভয় ধরনের সফলতা অর্জন করতে পারি, এই বিষয়ে বেশিরভাগ বয়ান হইতেছে এবং প্রত্যেকটা উম্মত যেন প্রত্যেক ঘরে ঘরে দিনের ফেকের নিয়ে যাইতে পারে, এই বিষয়ে এখানে কথা আছে। আল্লাহ এক ও দ্বিতীয়, আল্লাহ তাআলাই সবকিছু করে। এই জন্য আমরা মনে প্রাণে এই ধারণা পোষণ করি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখান থেকে মানুষ ভ্রাতৃত্ববোধ শিখবেন এবং মানুষের সহানুভূতিশীল হবেন এবং আল্লাহ এবং রসুলের একাত্মবাদের ঘোষণা দিবেন। যেভাবে এখান থেকে আমরা শিখছি ঠিক এইভাবে আমরা আমাদের মহল্লা গিয়ে ইনশাআল্লাহ দাওয়াতের কাজ পরিচালনা করব। এটা আমাদের নিজের গুনাহ থেকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, এই জন্য আমরা আসছি। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আজ তফসিল ঘোষণার কথা থাকলেও তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। গেল ৩০ ডিসেম্বর জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন গঠন, ভোটার তালিকা হালনাগাদ সহ সার্বিক কার্যক্রমও এগিয়ে নিয়েছে প্রশাসন। ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার কথা থাকলেও ছাত্ররা তা নিয়ে কোনো তোড়জোড় দেখতে পাচ্ছে না। শিক্ষার্থীরা বলছেন জাতীয় নির্বাচনের আগেই হতে হবে জাকসু নির্বাচন, না হলে প্রভাব বিস্তার হবে নির্বাচন ঘিরে। এই জন্য তারা উপাচার্য বরাবর স্মারকলিপিও দিয়েছেন। যদিও ছাত্রদের নেতাকর্মীরা বলছেন সংস্কার করেই নির্বাচন করা উচিত, যদিও বিশ্ববিদ্যালয়টির প্রক্টর বলছেন বিকেলে আলোচনার শেষ সিদ্ধান্ত আসবে। ছাত্র রাজনীতি এবং ক্যাম্পাসে যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, আমরা এটার বন্ধ, এটা যেন আর ফিরে না আসে, সেই জন্য আমরা ছাত্র সংসদ সেটা আমরা চাচ্ছি। নির্বাচনে তো অলরেডি ডেট দিয়ে দিছে, তো আমরা চাই নির্বাচনে যে ডেট আছে সেই ডেটে নির্বাচনটা হোক আর কিছু সংস্কার হোক। আমরা সংস্কার আগে যাচ্ছি এই কারণে যে প্রশাসনের বিভিন্ন পদে এখনো ফ্যাসিস্ট সরকারের দোসররা বহাল তবিয়তে আছে। তো এখন তারা যদি সেখানে থাকে, যদি নির্বাচনটা হয়, তাহলে আমরা কিভাবে আশা করি যে এই নির্বাচনটা সুষ্ঠু হবে। ছাত্রলীগ করতো যারা আমাদেরকে এই যে জুলাই যে গণঅভ্যুত্থানে যে তারা যে ঝামেলাগুলো করছে, এত মানুষ যে মারছে, এবং তারা যদি এসে যদি বলে যে আমরা জাকসু নির্বাচন চাই, তারা যদি জাকসুতে দাঁড়াইতে চাই, তাহলে তো আসলে এটা তো সম্ভব না। তার জন্য তো কিছু সংস্কার দরকার। ঘন কুয়াশায় দীর্ঘ 10.5 ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া প্রান্তে আটকে পড়া অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ 2 শতাধিক পণ্যবাহী ট্রাক। এর আগে কুয়াশায় অতিরিক্ত ঘনত্বের কারণে নৌরুটের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে শুক্রবার রাত 12টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। এই সময় বাইগার ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের 2টি ফেরি যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে পড়ে। আজ সকাল 10:30টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। ঘাটে আটকে পড়া যানবাহনগুলো ছোট বড় মোট 12টি ফেরি দিয়ে পার করা হচ্ছে বলে জানায় বিআইডব্লিউটিসি। একই কারণে রাত 1:30টা থেকে সকাল 9টা পর্যন্ত আরিচা কাজিরহাট নৌরুটেও ফেরি চলাচল বন্ধ ছিল। এখন চারদিকে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী চতুর্থ দফায় 3 ইসরায়েলি বন্দীকে মুক্তি দিচ্ছে হামাস। বিনিময়ে 183 ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। রেড ক্রসের কাছে বন্দীদের হস্তান্তর করে গাজার হামাস। অন্যদিকে পশ্চিম তীরে আগ্রাসন বাড়াচ্ছে ইসরায়েল। ঘরবাড়ি থেকে জোর করে বের করে দেয়া হচ্ছে সাধারণ মানুষ। এদিকে মিশরে গাজার একমাত্র প্রবেশ ও বের হওয়ার পথ রাফা ক্রসিং 9 মাস পর খুলে দেয়া হচ্ছে স্বাস্থ্যসেবা প্রয়োজন এমন রোগীকে সরিয়ে নেওয়ার জন্য। এমন অবস্থায় মঙ্গলবার ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ফের বিমান দুর্ঘটনা। ফিলাডেলফিয়ায় একটি শপিং মলের পাশে 6 আরোহী নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়। এ সময় আশপাশের কয়েকটি বাসভবন ও যানবাহনে আগুন ধরে যায়। বিমান বিধ্বস্তের আগে যাত্রীরা বিমান থেকে বের হতে পারছিলেন কিনা সে বিষয়ে এখনও কিছুই জানা যায়নি। তবে বহু হতাহতের আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। নর্থ ইস্ট ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় লিয়ারেন্ট 55 বিমানটি 6 যাত্রী ও ক্রু ছিলেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় পরিবহন বিষয়ক মন্ত্রী। বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে গেল এক সপ্তাহে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে নিহত কমপক্ষে 700 জন, আহত প্রায় 3000 মানুষ। জাতিসংঘের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। রুয়ান্ডা সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী M23 বর্তমানে কঙ্গোর সবচেয়ে বড় শহর গোমা দখলে রেখেছে। বর্তমানে অগ্রসর হচ্ছে পার্শ্ববর্তী শহর বুকাভুর দিকে। বিদ্রোহীদের দাবি, সংখ্যালঘু তুৎসি জনগোষ্ঠীর স্বাধিকার জন্য চলছে এই লড়াই। তবে কঙ্গো সরকারের অভিযোগ, খনিজ সম্পদ লুণ্ঠনের জন্য উত্তরাঞ্চল নিয়ন্ত্রণের চেষ্টা করছে M23। সংঘাত শুরুর পর আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশটির বাস্তুচ্যুত হয়েছেন 4 লাখেরও বেশি মানুষ। ওয়ার্নার পার্কে সিরিজের শেষ টি20তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 5 উইকেটে হেরেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। এই জয়ে টি20 সিরিজের হোয়াইট ওয়াশের লজ্জায় পড়তে হলো নিগার সুলতানা জ্যোতিদের। টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু এনে দিয়েছিলেন দিলারা আক্তার। বোল্ড হওয়ার আগে 11 রান করেন তিনি। এছাড়া মুর্শিদা খাতুন করেন 13 রান। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির 43 বলে 33 রানের ইনিংসটি টি20 সুলভ ছিল না। 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে সফরকারী থামে 104 রানে। জবাব দিতে নেমে টাইগার্সের বোলিং তোপে 61 রানেই 5 উইকেট হারায় ক্যারিবীয় ব্যাটাররা। তবে সাবিকা গাজনবীর 27 আর জাইদা জেমসের 14 রানে ভর করে জয় তুলে নেয় স্বাগতিকরা। টাইগার্সদের হয়ে 2টি করে উইকেট নেন ফাহিমা খাতুন ও সুলতানা খাতুন। প্রথম টি20তে 8 উইকেট আর দ্বিতীয়টিতে 106 রানের ব্যবধানে হেরে আগেই সিরিজ খুঁয়েছিলেন বাংলাদেশ। পুনেতে সিরিজের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে 15 রানে হারিয়েছে ভারত। এই জয়ে 5 ম্যাচের টি20 সিরিজে 1 ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে সূর্যকুমার যাদবের দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় 12 রানেই 3 উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। একই ওভারে সঞ্জু স্যামন, তিলক ভার্মা এবং সূর্যকুমার যাদবকে ফিরিয়েছেন সাকিব মাহমুদ। ষষ্ঠ উইকেটে হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবের 87 রানের জুটিতেই 181 রানের বড় সংগ্রহের ভিত পায় ভারত। 2 ব্যাটারই করেন 53 রান। জবাব দিতে নেমেই 2 ইনিংস ওপেনার মিলে পাওয়ার প্লেতে যোগ করেন 62 রান। পাওয়ার প্লের শেষ বলে আউট হন বেন ডাকেট। এই উইকেটের পর থেকেই ইংল্যান্ডের পতন শুরু। এক প্রান্তে লড়াই চালিয়ে 5-4 ও 2 ছক্কায় 25 বলে 50 তুলে নেন হ্যারি ব্রুক। তার বিদায়ের পর জেমি ওভারটন এবং আদিল রশিদ চেষ্টা চালিয়ে গেলেও সেটা জয় ছিনিয়ে নেয়ার জন্য যথেষ্ট ছিল না। 166 রানেই থামে ইংলিশদের ইনিংস। সবার পরের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা করল স্বাগতিক পাকিস্তান।
বিপিএলের পারফরমেন্স দিলে পাকিস্তানের স্কোয়াডের দীর্ঘদিন পর জায়গা পেয়েছে খুশদিল শাহ ও ফাহিম আশরাফ। তার সাথে দলে ফিরেছেন ফখর জামানও। দলে ফেরার তালিকায় আছেন মোহাম্মদ হাসনাইন, পাকিস্তানের নেতৃত্বে থাকছেন মোহাম্মদ রিজওয়ান, আরও আছেন বাবর আজম, কামরান গুলাম, সালমান আলী আঘারা। চোটের কারণে জায়গা হয়নি সাইম আইয়ুবের। চ্যাম্পিয়ন্সের ট্রফির জন্য ঘোষিত 15 সদস্যের দলটি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ ও খেলবে। 8 দল নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে 19 ফেব্রুয়ারি। টুর্নামেন্টে পাকিস্তানের গ্রুপে রয়েছে বাংলাদেশ, ভারত ও নিউজিল্যান্ড। শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।